প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই জানাচ্ছি আমি আমার হৃদয়ের হার্দিক স্নেহলেপন। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর 11.1-এর 3 নম্বর অঙ্কটি করব। ইতিপূর্বে আমরা 1 এবং 2 করেছি। সেখানে শ্রেণী বহির্ভূত পদ্ধতি এবং শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। তোমরা যদি চাও পুনরায় সেটা দেখতে পারো। আর 3 নম্বর অঙ্কটি আমি অত বিশ্লেষণে যাব না, আর ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যায়। তাই আজ শুধু কাঁচা তথ্যটিকে আমরা বিন্যস্ত আকারে লিখে অথবা খাতায় কোন সংখ্যা কটি আছে তা আমরা লিখে অঙ্কটিকে সম্পূর্ণ করব। দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা কত আছে। সর্বনিম্ন সংখ্যা আছে এখানে 30 এবং সর্বোচ্চ সংখ্যা আছে এখানে 110। তাহলে আমরা প্রসার জানি। প্রসার কত? প্রসার হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার বিয়োগফল। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 110 আর সর্বনিম্ন সংখ্যা কত? 30। তাহলে এখন কত হচ্ছে? বিয়োগ করলে কত? 0 আর 11 থেকে 3 গেলে হয় কত? 8। এই হচ্ছে তোমার প্রসার 80। এবার আমরা কটি শ্রেণী করব? এই আমরা প্রসারের সাহায্যে আমরা মোটামুটি একটা পরিসংখ্যা বিভাজন ছক যখন তৈরি করব, আমরা প্রসার কত আছে সেটা দেখে সুবিধাজনক শ্রেণী অন্তর নির্ণয় করব এবং তাতে কটি শ্রেণী হবে আমরা সেটাও নির্ণয় করব। তোমাদের প্রথমেই দেখো বলা আছে, প্রথমে 1 নম্বর 2 নম্বর অঙ্ক করানোর সময় কথাগুলো বলেছিলাম। শ্রেণী অন্তর কত নেওয়া উচিত? যেখানে বলা ছিল 5-এর কম নিব না অথবা 30-এর বেশি নিব না। কারণ কি হবে? 5-এর কম অথবা 30-এর বেশি নিলে 5-এর কম যদি নেই তাতেও গণনায় অসুবিধা হবে, আর 30-এর যদি বেশি নেই তাহলেও আমাদেরকে কি হবে? অনেক পরিশ্রম সাধ্য হয়ে পড়বে গণনা করা। তোমরা দেখো এখানে 152 পাতায় বলা আছে শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়। তাহলে আমরা সেভাবেই আমরা নিব। এমনভাবে শ্রেণী অন্তর নিব যাতে আমাদের শ্রেণী দৈর্ঘ্য দিয়ে যখন ভাগ করতে হবে তখন যেন যে কোনো সংখ্যাকে ভাগ করা সুবিধাজনক হয়। তাই ইচ্ছা করলে তোমরা অনেকেই নানা রকম অন্তর নিতে পারো, কিন্তু এমন সংখ্যা নিবে যে তোমাদের ভাগ করতে সুবিধা হবে। যেমন 10 দিয়ে ভাগ করতে খুবই সুবিধা। তাই যদি শ্রেণীগুলোর অন্তর যদি আমি 10 করে নিতে পারি তাহলে দেখবে আমি যখন দৈর্ঘ্য দিয়ে ভাগ করার বিষয়টি আসবে আমাদের ভাগ করতে সুবিধা হবে। কারণ কি? 10-এর মধ্যে কি আছে? একটি শূন্য আছে। তাহলে শূন্য মানে কি? একটি শূন্য মানে যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে একটা শূন্যর জন্য 1 ঘর বাঁদিকে দশমিকটি সরিয়ে দেব, তাহলে আমাদের ভাগ করা হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রসার আমাদের পেয়েছি কত? 80। প্রসার পেয়েছি 80। তাহলে এই যে 80 প্রসারটাকে এটা আমরা কটা ভাগে ভাগ করতে পারি? যদি 10 দিয়ে যদি ভাগ করি 80-কে, তাহলে দেখো শ্রেণী 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 0 0 কাটা। আমি 8টি শ্রেণী পেলাম। 8টি। আর শ্রেণী অন্তর হলো শ্রেণী অন্তর আমার কত করে হলো? দেখো
শ্রেণী অন্তর আমি 10 করে নিলাম, শ্রেণী অন্তর 10 করে নিলাম। এই শ্রেণী অন্তরটাই কিন্তু পরবর্তী সময় ছকের মধ্যে এটা দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে দেখো শ্রেণী অন্তর আমি 10 করে নিলে আমি 8টি শ্রেণী পাবো। শ্রেণী যদি আমি অন্তর 10 করে নেই তাহলে 8টি শ্রেণী পাবো, অর্থাৎ আমি 8টি ছক কষবো। তাহলে 8টি ছক আমার হয়ে যায়, কিন্তু তারপরেও আমার একটি ছক বেশি নিতে হবে। কারণ আমরা তোমাদেরকে প্রথমেই বলেছি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে যে উচ্চ সীমা আছে তা পরের লাইনে গিয়ে বা পরের শ্রেণীতে গিয়ে সেটা নিম্ন সীমা হয়ে যায়। তাই সংখ্যাটির পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি হলে আমরা কি করি, আমরা উচ্চ সীমাটাকে আমরা ওই লাইনে ধরি না, পরের লাইনে আবার ওখান থেকেই ধরি। দেখো তোমাদেরকে মুখ দিয়ে বললে হয়তো তোমরা বুঝতে পারছো না বিষয়টি। এখন তোমাদের ছক কষে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটি আমি কি বললাম। এবার দেখো তোমরা, আমি এই দেখো এখানে পরিসংখ্যা বিভাজন ছক এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, এখানে কিন্তু দুটি কথা যুক্ত হয়েছে। আগে শুধু পরিসংখ্যা বিভাজন ছক ছিল, এখন মূল অঙ্কটিতে এই দেখো ওজনের শ্রেণী পরিসংখ্যা, তোমরা এর পাশাপাশি টেলিমার্কটি রাখবে, আমি এখানে আর করলাম না। তারপরে শ্রেণী সীমা, এখানে নিম্ন সীমা আছে, উচ্চ সীমা আছে। শ্রেণী সীমানা নিম্ন উচ্চ আছে। মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যা শতকরা হার, আর নতুন যেটি যুক্ত হয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে কোন ক্রমযৌগিক পরিসংখ্যা করতে বলছে? ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমে ক্রমে যোগ করা। তাহলে দেখো আমরা ওজনের শ্রেণী, ওজনের শ্রেণী আমরা প্রসার কত পেয়েছিলাম? প্রসার পেয়েছিলাম 80। আচ্ছা, এবার শ্রেণী অন্তর আমরা করবো কত? 10। অর্থাৎ শ্রেণী অন্তর যদি আমরা 10 করি, এই যে শ্রেণী অন্তর যদি আমরা 10 করি, অর্থাৎ এই যে এখানে 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে তার সাথে 10 যোগ করলে কি হবে? অন্তরটি তৈরি হয়ে গেল 30 থেকে 40। এই 30 থেকে 40, 30 থেকে 40, আবার 40টি নিম্ন সীমায় আসছে পরের লাইনে, 40 থেকে 50, আবার 50 ফিরে আসছে, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। এই দেখো তোমাদের বইয়ে কিন্তু 110 পর্যন্ত আছে, কিন্তু আমাকে তারপরেও 110টা পরের লাইনে লিখতে হবে। কেন পরের লাইনে লিখতে হবে? কারণ এই যে প্রত্যেকটার কিন্তু পুনরাবৃত্তি আছে, উচ্চ সীমাটা কিন্তু পরের লাইনে গিয়ে নিম্ন সীমা হয়েছে, তাই আমরা কিন্তু এই উচ্চ সীমাটাকে ওই লাইনে ধরছি না, সেটা নিম্ন সীমার থেকে শুরু করছি। তাই 110কে এই লাইনে আমরা ধরবো না, 110কে আমরা পরের লাইনে যোগ করব। তাই 110 থেকে 120 পর্যন্ত এখানে নিতে হবে। এবার সবচেয়ে তোমাদের যেটা বড় কাজ প্রত্যেকটি অঙ্কে, সেটা হচ্ছে পরিসংখ্যা নির্ণয় করা। পরিসংখ্যা নির্ণয় করা, এবার দেখো এই যে কাঁচা তথ্যটি এখান থেকে ভালো করে স্ক্যান করতে হবে, এখান থেকে ভালো করে স্ক্যান করতে হবে। দেখো সর্বনিম্ন সংখ্যা আছে 30, 30 কতবার আছে? 30 থেকে 40-এর মধ্যে। 40 কিন্তু নয়, 40 নেওয়া যাবে না, বারবার বলেছি কথাটা কিন্তু মনে রাখবে। 30 থেকে 40, 40 কিন্তু ধরবে না গোনায়। 40-এর আগ পর্যন্ত কটি সংখ্যা আছে সেই পর্যন্ত আমরা পরিসংখ্যার মধ্যে যোগ করে লিখব। 30 থেকে 40 আছে, দেখো তোমাদের সুবিধার্থে আমি এই তথ্যটি তৈরি করে রেখেছি যাতে তোমাদের ভালো করে গুনতে সুবিধা হয়।
হ্যাঁ, যারা দুরন্ত একবার দেখলেই তোমাদের স্ক্যান হয়ে যায় তাদের তো কোনো অসুবিধাই নেই। আর এটা আমি দিলাম সবার জন্য, যাতে তোমাদের এটা বের করতে অনেক বেশি সুবিধা হয়, খুব দ্রুত হয়, তোমরা মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, এই দেখো 30 থেকে 40-এর মধ্যে কটি আছে? 30 আছে 3টি, 35 আছে 1টি, তাহলে মোট কটি হলো 4টি। তার 30 থেকে 40-এর মধ্যে কি লিখবো আমরা? পরিসংখ্যা বিভাজন ছকে কি লিখবো? 4টি। এবার আসবো 40 থেকে 50-এর মধ্যে। 40 থেকে 50-এর মধ্যে 50 কিন্তু নয়, 40 থেকে 50-এর মধ্যে অর্থাৎ 50-এর আগ পর্যন্ত। দেখো 40 থেকে 40 আছে 3টি, 45 আছে 3টি, মোট কটি হলো? 6টি। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে পরিসংখ্যা এর ঘরে 6। এখন 50 থেকে 60-এর মধ্যে কটি? 50 থেকে 60-এর মধ্যে 50 আছে 1টি, 55 বা 55 আছে 2টি, তাহলে মোট কটি হলো? 2 আর 1 3, তাহলে 3টি আছে 50 থেকে 60-এর মধ্যে। আর 60 থেকে 70-এর মধ্যে কটি আছে? 60 থেকে 70-এর মধ্যে আছে, দেখো 60 থেকে 70-এর মধ্যে আছে 2টি, 60 আছে 2টি, 65 65 আছে কত? 2টি, তার 2 আর 2 কত হলো? 4। 60 থেকে 70-এর মধ্যে পরিসংখ্যা হলো 4টি। এবার 70 থেকে 80-এর মধ্যে হবে 70 থেকে 80-এর মধ্যে 80 নয়, 70 আছে 4টি, 75 আছে 4টি, মোট 8টি। তাহলে 70 থেকে 80-এর মধ্যে কটি সংখ্যা? তাহলে কটি পরিসংখ্যা? 8টি। এবার 80 থেকে 90, 80 থেকে 90-এর মধ্যে 80 আছে 3টি, 84 আছে 1টি, 85 আছে 3টি, মোট 60টি। 80 থেকে 90-এর মধ্যে 60টি। এবার 90 থেকে 100-এর মধ্যে 90 থেকে 100-এর মধ্যে 90 আছে 2টি, 95 আছে 1টি, 2 আর 1 3, তাহলে 90 থেকে 100-এর মধ্যে আছে 3টি। এবার 100 থেকে 110-এর মধ্যে অর্থাৎ 110-এর আগ পর্যন্ত শুধুমাত্র 103টি আছে, 100 কেবলমাত্র 3টি, তাহলে এখানে 3ই লিখব। এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে 110 পর্যন্তই সর্বোচ্চ সংখ্যা ছিল, যেহেতু 110টি এই লাইনে ধরতে পারছি না, তাই এটা পরের লাইনে বা পরের শ্রেণীতে 110টি সংযোজন করা হয়েছে। আর যেহেতু শ্রেণী অন্তর 10, তাই 110-এর সাথে 10 যোগ করে 120 হয়েছে। 110 থেকে 120-এর মধ্যে আমার এখানে সংখ্যা আছে 110 2টি, অর্থাৎ এখানে 110 দুইবার আছে, 2 লিখলাম। এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা। তাহলে এখন মোট পরিসংখ্যা কত? 6 আর 4 10, 3 13, 13 আর 4 17, 17 আর 8 25, 25 আর 7 32, 32 আর 3 35, 35 আর 3 38, 38 আর 2 40। তাহলে মোট পরিসংখ্যা আমার দাঁড়ালো 40। আমি এখানে লিখব মোট পরিসংখ্যা 40। এবার তোমাদের 1 নাম্বার অঙ্কটি করার সময় বলেছিলাম শ্রেণী সীমা কি আর শ্রেণী সীমানা কি। তোমাদের যেহেতু এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমরা অঙ্কটি করছি, তাই এখানে শ্রেণী সীমাও যা হবে
শ্রেণী সীমানাও তাই হবে। অর্থাৎ এই যে শ্রেণীগুলো দেখতে পাচ্ছি, শ্রেণী অন্তর, এখানে 30 হচ্ছে নিম্ন সীমা, 40 হচ্ছে উচ্চ সীমা। একই রূপে এগুলো নিচেরগুলোও হবে। তাহলে আমরা করি এখানে শ্রেণী সীমার ঘরে 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100, 110, 110, 120। অনুরূপে 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100, 110, 110, 120। এবার দেখো মধ্যমান আছে। তাহলে মধ্যমান আমরা কি করে নির্ণয় করব? তোমাদেরকে পূর্বেই বলা আছে মধ্যমান কি। এই দেখো, এই যে শ্রেণীটা আছে, শ্রেণীটার যোগফল তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। প্রত্যেকটা একই নিয়মেই হবে, তবে আমরা শর্টকাট পদ্ধতিতে করব। প্রথমে 30 আর 40 যোগ করে নিচ্ছি। 30 আর 40 যোগ করলে কি হবে? 30 যোগ 40, তাকে 2 দিয়ে ভাগ। এবার 0, 4 আর 3 7, 70, 2 দিয়ে ভাগ করব। 35, 35। অর্থাৎ এটার প্রথম শ্রেণীটির মধ্যমান হচ্ছে 35। 35। এবার দেখো এখানে অন্তর কত ছিল? 10 করে অন্তর ছিল, অর্থাৎ 40 থেকে 30 বাদ দিলে 10। এবার অন্তর হলো 10 করে, পার্থক্য হচ্ছে 10। এবার 10 প্রত্যেকটার সাথে 10 যোগ করে যাও। 35 যোগ 10, 45, 45 যোগ 10, 55, 55 যোগ 10, 65, 65 যোগ 10, 75, 75 যোগ 10, 85, 85 যোগ 10, 95, 95 যোগ 10 কত হবে? 105, 105 যোগ 10, 115। এইভাবে করলাম। তোমরা আরেকটা জিনিসও খেয়াল করতে পারো, এই যে তোমাদের 10 পার্থক্য, যেখান থেকেই দেখো, সীমানার থেকেই দেখো, সীমানার থেকে দেখলেও তোমার 10 পার্থক্য হচ্ছে। 40 থেকে 30 বিয়োগ করলে এখানে ওজনের শ্রেণীর থেকেও তোমরা যে লাইনটি দেখতে পাচ্ছ, সেখান থেকেও যদি বিয়োগ করো 10ই হবে। সীমার থেকে বিয়োগ করে দেখো, উচ্চ সীমার থেকে নিম্ন সীমা 10ই হবে। অর্থাৎ বহির্ভূত পদ্ধতিতে এগুলো সব একই। 10কে যদি আমি দুভাগ করি, তাহলে হচ্ছে আমার 5 দুগুণ 10, ওই 5 দাঁড়ালো। এবার ওই 5কে যদি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো, 30 যোগ 5, মধ্যমান দেখো 35, 40 যোগ 5, 45, 50 যোগ 5, 55, 60 যোগ 5, 65, 70 যোগ 5, 75, 80 যোগ 5, 85, 90 যোগ 5, 95, 100 যোগ 5, 105, 110 যোগ 5, 115। অর্থাৎ এভাবেও করতে পারো, অথবা এই যে অন্তর যে পার্থক্য 35 যোগ 10, 45, 45 যোগ 10, 55, 55 যোগ 10, 65, 65 যোগ 10, 75, 75 যোগ 10, 85, 85 যোগ 10, 95, 95 যোগ 10, 105, 105 যোগ 10, 115। তোমরা এইভাবে করতে পারো। অর্থাৎ তোমরা 3টা পদ্ধতিতেই করতে পারো, তোমাদের যেটা সহজ সেটাই করবা। তবে আমি বলবো শর্টকাট পদ্ধতিতে করাটাই তোমাদের জন্য ভালো। শ্রেণী দৈর্ঘ্যটা কি আসলে?
উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিলেই যা ফল দাঁড়ায় তাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে প্রত্যেক লাইনে 10 10 10 10 10 10 10 10 10। পরিসংখ্যা ঘনত্ব তোমরা সূত্র পড়েছো, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে প্রথম লাইনটির শ্রেণী সংখ্যা কত, পরিসংখ্যা কত আছে 4, তা 4 ভাগ 10। তোমাদেরকে প্রথমেই বলেছি যে কোনো সংখ্যায় শূন্য থাকলে ভাগ করতে সুবিধা হয়। তাহলে এখানে একটা শূন্য আছে মানে পরিসংখ্যার সাথে পরিসংখ্যা যত আছে তার সাথে শূন্য এক ঘর বাঁ দিকে দশমিক দিয়ে দেব। এই যে তোমরা দেখতে পাচ্ছ পরিসংখ্যা 4, এই 4-এর এক ঘর বাঁ দিকে দশমিক দিয়ে দিব, বাস আমাদের ভাগ করা হয়ে গেল। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা 0.4, অর্থাৎ পরিসংখ্যার সাথে এক ঘর বাঁ দিকে সবগুলো দশমিক দিয়ে দিব। 0.4 0.6 0.3 0.4 0.8 0.7 0.3 0.3 0.2। এবার আছে তোমার আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যাটা কি? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এখানে মোট পরিসংখ্যা 40, আর এখানে প্রথম শ্রেণীটির পরিসংখ্যা দ্বারা আছে কত 4, অর্থাৎ 4-কে 40 দিয়ে ভাগ, পরেরটা 6-কে 40 দিয়ে ভাগ, 3-কে 40 দিয়ে ভাগ, এইভাবে পরপর ভাগ করলেই আমাদের আপেক্ষিক পরিসংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এখন দেখো 4-কে আমাদের 40 দিয়ে ভাগ করব, 4-কে 40 দিয়ে ভাগ করব। তোমরা ভাগ করে নিবে, আমিও ভাগ করে দিচ্ছি তোমাদেরকে। আপেক্ষিক পরিসংখ্যা 4 ভাগ 40, ভাগ করতে সুবিধার জন্য 4 অক্ষে 4, 4 10 40, অর্থাৎ 1-কে 10 দিয়ে ভাগ 0.1। তাহলে এটা প্রথমটা দাঁড়াচ্ছে 0.1। এবার 6-কে 40 দিয়ে ভাগ, 6-কে 40 দিয়ে ভাগ, একটু ছোট করে নিয়ে ভাগ করলে ভালো হয়, সুবিধা হয় আর কি। 3 দুগুণ 6, 20 দুগুণ 40, 3 20। এবার ভাগ করি, 20 দিয়ে 3-কে ভাগ যাচ্ছে না, তাই দশমিকের জন্য একটা শূন্য নেব, তাও যায়। হ্যাঁ, এবার যাচ্ছে 20 অক্ষে 20, 0 1, দশমিকের জন্য 0, 5 20 100। দেখো 0.15 হয়ে গেল, 0.15। এবার পরিসংখ্যা 3, তাকে 40 দিয়ে ভাগ, এবার 3-কে 40 দিয়ে ভাগ, 3-কে 40 দিয়ে ভাগ, দশমিকের জন্য 0, 30 হলো, 40 দিয়ে 30-কে ভাগ যায় না, এবার একটা শূন্য দিয়ে একটা শূন্য নিব, হয়ে গেল 300। এবার দেব কয়বার যায়, 7 বার যায়, 4 7 28, 0 বিয়োগ করলে 0 2, দশমিকের জন্য একটা শূন্য নিব, কয়বার যায়, এবার 5 বার দিলেই মিলে যায়, 4 5 20। তাহলে কি হচ্ছে, 3-কে 40 দিয়ে ভাগ করলে 0.075। এবার 4-কে 40 দিয়ে ভাগ, এই যে 4 আছে, আবার প্রথমে 4 ছিল, আবার 4 আছে, তাহলে এটুকু আমার ভাগ করার কোনো দরকার নেই। এটা আমার লিখলেই হলো কত, 4 ভাগ 40 মানে হচ্ছে 0.1। তাহলে এটা হয়ে গেল, এটা বিনা খাটনিতে হয়ে গেল, প্রথমে ছিল, এটা আর করতে হলো না। এবার দেখো আরো কি কি করতে হবে না দেখে নাও। 3 আছে দুবার, এই যে 3, দেখো 3 দুবার, প্রথমেও একবার 3 ছিল, তাই 3-এরটা আমাদের আর করতে হবে না। 3-এ ভাগ করলে কত ছিল, 3 ভাগ 40 মানে 0.075। তাহলে আমরা এটা আগে এটাই পূরণ করে নিই,
5, পরেরটাও তাই 0.075। এখন অবশিষ্ট ফাঁকা ঘরগুলো পূরণ করি। এবার 8কে 40 দিয়ে ভাগ করব, 8কে 40 দিয়ে ভাগ, তাহলেই আপেক্ষিক পরিসংখ্যা বেরিয়ে যাবে। 8/40, 8/40। তাহলে 8/40 করব কিভাবে? 8/40, 8/40। দেখো তো কত দিয়ে যায়? 8 অক্ষে 8, 5 8 40। ভাগ করতে সুবিধা হবে, কাটাকাটি করে নিলে। দশমিকের জন্য 0, 5 দুগুণে 10, অর্থাৎ 0.2, 0.2। আর আছে দুটো ঘর ফাঁকা। 7কে 40 দিয়ে ভাগ, 7কে 40 দিয়ে ভাগ। এবার 7কে 40 দিয়ে ভাগ করি। 7কে 40 দিয়ে ভাগ, দশমিকের জন্য একটা 0 নিলাম, দুবার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাই একবারই দিচ্ছি। 40, 0 1, দশমিকের জন্য 0, দুবার যাবে। 40 দুগুণ 80, 0 2, দশমিকের জন্য 0, 5 বার যাচ্ছে, 5 20, 100। 0.125। তাহলে এটার উত্তরটা হলো 7কে 40 দিয়ে ভাগ করলে 0.125। এবার সর্বশেষ আপেক্ষিক পরিসংখ্যা বের করব। 2কে 40 দিয়ে ভাগ করব, 2কে 40 দিয়ে ভাগ, 2কে 40 দিয়ে ভাগ করব। তাহলে 2 অক্ষে 2, 20 দুগুণ 40, ছোট করে নিলাম। 1/20, দশমিকের জন্য 0, 0 দিয়ে 0, 5 বার দিলাম, 5 দুগুণ 10, অর্থাৎ 0.05, 0.05। এবার 2কে 40 দিয়ে ভাগ করলে হয় 0.05। হয়ে গেল আপেক্ষিক পরিসংখ্যা। এবার পরিসংখ্যার শতকরা হার, অর্থাৎ আপেক্ষিক পরিসংখ্যার যে ফলটা দাঁড়ালো তাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে আমার পরিসংখ্যার শতকরা হার বেরিয়ে যাবে। 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক করার সময় বিস্তারিত দেখিয়ে দিয়েছি। অর্থাৎ প্রত্যেককে আপেক্ষিক পরিসংখ্যার সংখ্যাগুলোকে 100 দিয়ে গুণন। 100 দিয়ে গুণন, দেখো 0.1কে 100 দিয়ে গুণ করব, 0.1কে 100 দিয়ে গুণ। তাহলে আমি যদি এই যে 0.1, এটা শূন্য কটা আছে? 2টা শূন্য আছে। তোমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করবে? একটা লিখবে আর 2টা শূন্যর জন্য ডান দিকে 2 ঘর দশমিক সরিয়ে দিবে, অর্থাৎ 1 তো 1 ঘর আছেই, তারপরে একটা 0 দিয়ে 2 ঘর মিল করলে তাহলে এই 10 উত্তর হয়ে গেল। অর্থাৎ 0.1কে 100 দিয়ে গুণ করলে ফল দাঁড়াবে 10। এভাবে করতে পারো, অথবা 0.1 গুণন 100, এবার 1 লিখলা, 2টা শূন্য দিলা। এবার কয় ঘর পরে দশমিক আছে? বাদিকে 1 ঘর পরে, এই যে 1 ঘর পরে দিয়ে দিলাম 10.0, অর্থাৎ এই শূন্যর কোনো দাম নেই। আর পূর্ণ সংখ্যা হয়ে গেলে দশমিক দেওয়ার কোনো দরকার নেই। ব্যাপারটা একই দাঁড়াচ্ছে দুটো পদ্ধতিতে করলে। কিন্তু আমি তাহলে তাড়াতাড়ি করবো কিভাবে? যে 2টা শূন্য যেহেতু আছে, হ্যাঁ, 2 ঘর ডান দিকে দশমিক দিয়ে দেবো, বাস আমার খুব তাড়াতাড়ি অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা পরেরগুলো তাই করব, আর আমাদের গুণ করার কোনো দরকার নেই। তাহলে এটার প্রথমটার ফল হচ্ছে 10, এটার ফল কত হবে? 0.15, 2 ঘর ডান দিকে, অর্থাৎ 15 হয়ে গেল। আচ্ছা, এটার ফল কত হবে? 2 ঘর ডান দিকে গেলে 0.7, অর্থাৎ 7.5। 1 আছে, অর্থাৎ পুনরায় আমাদের 10 হবে ফল। 0.2 আছে, অর্থাৎ 2 ঘর পরে মানে 20 হবে। আর এটা আছে 0.125, 2 ঘর পরে মানে 0.1, 2, 0.5,
আর এটাও 2 ঘর পরে দশমিক, মানে 7.5, এটাও 7.5, আর এটা আছে কত 2 ঘর পরে, মানে শুধু 5। 3 নম্বর অঙ্কটিতে দেখো নতুন একটি কথা যুক্ত হয়েছে, তা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখন এই ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা তোমরা এই ছকের মধ্যেও করতে পারো। এই যে আমি লিখেছি এই ছকের মধ্যেই ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর, বা তুমি বড় করেও লিখতে পারো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যাটা তুমি একটি আলাদা ছকেও করতে পারো চাইলে। আলাদা ছকে করলে কি করবে, তোমাকে এই কথাটা লিখতে হবে, আবার ওজনের শ্রেণী, এই ছকটা পরিপূর্ণভাবে লিখতে হবে, পরিসংখ্যা পুরাটা আবার লিখতে হবে, লিখে তোমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর এই কথাটা লিখে এই ক্রমে ক্রমে যোগ করে তোমাকে 40 বানাতে হবে। 159 পেজটি তোমরা দেখো, এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা কাকে বলে। ক্রমযৌগিক পরিসংখ্যা কাকে বলে? যে পরিসংখ্যা বিভাজনে প্রত্যেকটি শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা দেখানো হয় তাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বলে। এই 2 ধরনের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন সব প্রস্তুত করা হয়। অর্থাৎ এখানে কি বলছে, ক্রমযৌগিক সংখ্যা আমরা 2 রকম হতে পারে, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, আর একটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে তোমাদের বইয়ে কি বলেছে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, পরিসংখ্যা বিভাজন ছকটির শেষাংশ অর্থাৎ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটিকে কেন আমরা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বললাম? কারণ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকায় ক্রমযৌগিক পরিসংখ্যার মান ক্রমান্বয়ে বাড়তে থাকে। পরিসংখ্যা এখানে 4 আছে, 4ই লিখবো, 4-এর পরে 4-এর সাথে 6 যোগ করব, 10 হবে। 10-এর সাথে 3 যোগ করব, 13 হবে। 13-র সাথে এখানে ক্রমযৌগিক সংখ্যা কত আছে, 4 আছে, তাহলে 4 হলে 17 হবে। 17-র সাথে 8 যোগ করব, 17 আর 8 কত, 25 হবে। 25-এর সাথে কত যোগ করতে হবে, 7। 25-এর সাথে 7 যোগ করব, কত হবে, 32 হবে। 32-এর সাথে 3 যোগ করব, 35, বলতে এই যে 3 হবে 35। 35-এর সাথে আবার কত, 3 আছে, 3 যোগ করব, হবে 38। 38-এর সাথে 2 যোগ করব, হবে 40। তাহলে আমাদের ছকটি সম্পূর্ণ হলো। তোমরা বারবার ছকটি দেখবে। অবশ্যই তোমাদের টিচার তোমাদেরকে সুন্দর করে করিয়েছেন। স্কুল শিক্ষক, গৃহশিক্ষক তাদের কথা খুব সুন্দরভাবে শুনবে। তোমরা যদি সময় পাও তার ফাঁকে এই ভিডিওটি দেখতে পারো, কারণ তোমরা সময়কে ভালো কাজে ব্যবহার করো। এমন কিছু যদি দেখো তাহলে হয়তো তোমাদের উপকারে লাগতে পারে। তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।